সাইমনের বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে, কিন্তু ঠিক কি করে ফেললো সাইমন। বড় আম্মু যত কিছুই বলুক, যতই চাপ দেখ, ও রিমাকে ছাড়বে না, কোনোভাবেই ছাড়বে না। বড় আম্মুর পেছন পেছন হাঁটে যে রিমা বাইরে চলে এলো। মাথা নিচু করে আছে নয়ন, আফরোজ তাকিয়ে আছে সাইমনের দিকে। তারপর বলল, সাইমন ডান হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, কিন্তু চোখ তুলে তাকানোর সাহস করছে না। সাইমন নরিন আফরোজকে বললেন, কিছু জিজ্ঞেস করছিস না কেন? নাকি আগে থেকে আন্দাজ করতে পারছিস কি বলবো? সাইমন আমতা আমতা করে বলল, কি আন্দাজ করব? কি বলতে চাচ্ছ বলো। আসলে সাদাব এবং নূরের ব্যাপারটা তেমন কেউ জানতো না। তারা প্ল্যান করেছিল, কিন্তু এটা তো জানাশোনা ছিল না, তাই ছেলেটাকে বা কি দোষ দিবে, তাই বললেন। কবে থেকে চলছে এসব? এই যে দেখলি বড় ভাই সাদাব আর নূরের অবস্থা, তারপরও তোদের দুজনের মধ্যে এত সাহস কি করে হলো? একই বাড়িতে থেকে আমাদের নাকের ডগার নিচ দিয়ে এসব করে বেড়াচ্ছিস। ভাবিসনি তোর বাবা বড় বাবা শুনলে কি বলবে? মাথায় আসেনি এটা? কোনো কিছুতে ইচ্ছে করিনি বড় আম্মু। আর তাছাড়া সাদাব ভাই আর নূরের ব্যাপারটা তো আমরা কেউ জানতাম না, তাই না? এটা তো হঠাৎ করে হয়ে গিয়েছে। তোর বয়স দেখেছিস? কত বয়স হয়েছে? 22 বা 23? এখন কি এসব করার সময়? এখন কি চাইলে তোরা বিয়ে করতে পারবি? কিছুদিন পরই তো রিমার বিয়ের জন্য তোড়জোড় শুরু হয়ে যাবে। তখন কি করবি? তোর তো এখনো পড়ালেখা শেষ হয়নি, কোনো কাজও করিস না, কিছু করিস না। তুই এখন থেকে যদি এসব করিস তাহলে কি করে হবে বল? ভালো করে পড়ালেখা কর, নিজেকে প্রতিষ্ঠিত কর। যদি রিমার বাবার সামনে দাঁড়ানোর যোগ্যতা করতে পারিস তখন দাঁড়াবি, কিন্তু তুই এ বাড়ির ছেলে হিসেবে যোগ্য হলেও স্বামী হিসেবে অথবা একটি মেয়ের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য হোসনি। সাদাবকে বাড়ি থেকে বের করে দিয়েছে, নিজের টাকায় বাড়ি গাড়ি করে সব কিছু করতে পারছে, এজন্য সাদাবের প্রবলেম নেই। তোকে যদি রাগ করে বের করে দেয় তখন কি করবি? সাইমনের চোখ দুটো ছলছল হয়ে গেল, বলল, আমি জানি না বড় আম্মু, তুমি যেভাবে বলবে সেভাবে করব। কিন্তু রিমার অন্য কোথাও বিয়ে দিতে পারবে না। তুমি চাও লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়, আমি প্রতিষ্ঠিত হব, কিন্তু রিমার অন্য কোথাও বিয়ে হবে না। এটা তোমায় কথা দিতে হবে আমাকে। বলে সাইমন নরিন আফরোজের মায়া হচ্ছে সাইমনের উপর, বলল, ঠিক আছে, আমি কথা দিচ্ছি, কিন্তু বাড়িতে সবার সামনে রিমার থেকে একটু দূরত্ব বজায় রাখবি, যেন কেউ কিছু বুঝতে না পারে। আমি চাই তোদের বিয়েটা পারিবারিকভাবেই হোক, সাদাব ও নূরের মতো প্রেম ঘটিত না। এই জন্য আর একটা ইয়ার বাকি আছে, ভালো করে লেখাপড়া কর, বিজনেসে জয়েন কর, আমি নিজে তোদের বিয়ের কথা তুলব। সাইমন সাথে সাথে নরিন আফরোজকে জড়িয়ে ধরলো, ধরে বলল, তুমি কিন্তু কথা দিচ্ছ, মনে থাকবে তো? নরিন আফরোজ বললেন, হ্যাঁ পাগল ছেলে, মনে থাকবে। আজ থেকে ঠিকঠাক মতো লেখাপড়া করবি। 1 বছর পরে আমি তোকে অফিসে জয়েন করা দেখতে চাই, প্রতিষ্ঠিত দেখতে চাই। আমার মেয়েকে তো আর ঘরে বসিয়ে বসিয়ে আইবুড়ো করতে পারবো না। এদিকে নূরের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। চোখ পিটপিট করে চেয়ে দেখলো সাদাফের সাথে লেপটে ঘুমিয়ে আছে নূর। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের দিকে। সাদাফ পুরোপুরি ঘুম, একদম অবচেতনের শিশুর মতো করে ঘুমোচ্ছে। নূর খুঁটিয়ে খুঁটিয়ে সাদাফের সম্পূর্ণ চেহারা দেখতে লাগলো, চুল, নাক, চোখ, থুতনি, সবকিছু অদ্ভুত সুন্দর এবং মায়াবী। হঠাৎ কি মনে করে যেন নূর এক আঙুল দিয়ে সাদাফের কপাল থেকে শুরু করে স্পর্শ করতে করতে ঠোঁট পর্যন্ত নামতে, হঠাৎ করে সাদাফের চোখ দুটো খুলে গেল। নূর চোর ধরা পড়ার মতো ধরা খেয়ে আমতা আমতা করে বলল, না মানে আমি মাত্র ঘুম ভেঙেছে আমার, আমি জাস্ট এমনি। জাস্ট এমনি কি? আমি দেখলাম তুই আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছিলে। নূর অবাক হয়ে গেল, জানতে চাইল, সুযোগ নেওয়ার চেষ্টা করছি মানে? কি করে আপনার সুযোগ নিতে চাইলাম আমি? সাদাফ নূরের পুরো শরীর একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, এই যে এইভাবে কাপড় চোপড় ছাড়া একটা চাদর নিচে আমার গায়ের সাথে লেপটে আছিস, তারপর আমাকে এলোমেলোভাবে ছুঁয়ে দিচ্ছিস ঘুমের মধ্যে। তাহলে তুই আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছিলি। আমি স্পষ্ট দেখেছি আমার সুযোগ নিতে চাইছিলি। আর একটা ছেলে বুঝতে পারে কোনো মেয়ে তার সুযোগ নিতে চাইলে। নূর অবাক হয়ে গেল। নূর তো কখনো সুযোগ নেওয়ার চেষ্টা করেনি। তারপরেও নূর বলল, ছেলে মানুষ বুঝতে পারে মেয়েরা সুযোগ নিতে চাইলে? হ্যাঁ,
তাহলে তো ভালো, আপনি বেঁচে গেলেন। আপনার সুযোগ কেউই নিতেই পারবে না। সাদাফ ঘোর লাগা দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে কণ্ঠে স্পষ্ট আওয়াজে বলল, কিন্তু আমি তো চাই, আয়, আর আমার সুযোগ নেই প্লিজ। আমার এই 27 বছরের কুমার জীবনের অবসান ঘটিয়ে দিন ওর। কি বলে এই লোকটা? 27 বছর ধরে কুমার মানে? গতকাল রাতে বাসও শেষ করলো, এখন বলছে সে 27 বছর ধরে কুমার। নূর অবাক হয়ে গেল। নূর কিছুই বুঝতে পারছে না সাদাফের কথা, আমতা আমতা করে আবারও বলল, কি যাতা বলছেন? আপনি কি করে ভার্জিন হন? আপনি না গতকাল। থেমে গেল নূর, আর বলতে পারছে না। সাদাফ মুচকি হেসে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, যা করার গতকাল আমি তোকে করেছি, তার মানে তুই আর কুমারই নেই। কিন্তু তুই তো আমাকে কিছু করিস নি, তাই আমি এখনো কুমার। তাই এখনো সুযোগ দিচ্ছি, আয়, আর আমার সুযোগ নেই। আমার এই 27 বছরের কুমার জীবন অবসান ঘটিয়ে দে। বিয়ের পরেও যদি আমার কুমারত্ব তুই নিতে না পারিস, তাহলে তো আমি বন্ধুদের সবার কাছে ছোট হয়ে যাব। বলবে বলবে কি কপাল, কি একটা বউ পেলাম, বউ আমাকে কিছুই করতে পারে না। সাদাফের কথা শুনে নূরের যেন লজ্জা মরে যেতে ইচ্ছে করছে। কি বলছে লোকটা, কিন্তু নূর নড়তে চড়তে পারছে না, কারণ সাদাফের নূরের মাথাটা নিজের বুকের সাথে চেপে রেখেছে। নূর বলল, ছাড়ো, উঠবো আমি। না, কোনো ছাড়াছাড়ি নেই, আমার সাথে এইভাবে লেপ্টে থাকবি, ভালো লাগছে আমার। এদিকে নূর জোরাজুরি করে উঠতে পারছে না, চাঁদের আলো কি না কি হয়ে যাবে। তাই নূর বলল, প্লিজ ছাড়ুন, আমার ড্রেস পরতে হবে। সাদাফ বলল, না, কিছু পড়তে হবে না, আজকে এভাবেই থাকবি। কিছু যখন করবি না আমাকে, তাহলে তোকে এভাবে দেখে আমার চোখের ভার্জিনিটি হারাতে দে প্লিজ। অনেক বলাবলির পর নূরকে উঠতে দিল সাদাফ। নূর উঠে চাদর পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল, ভুলে গেল কাপড় চোপড় নিতে। সাদাফ শুয়ে ছিল বিছানায়। হঠাৎ এমন সময় ফোন এলো। হুমায়ুন রহমানের ফোন রিসিভ করে সাদাফ বলল, হ্যালো, আমার কেন ফোন দিয়েছ? সকাল দুপুর সন্ধ্যা রাত সারাক্ষণ কেন ফোন দিচ্ছ বাবা? হুমায়ুন রহমান মেয়েকে রাগ দেখিয়ে বললেন, বেদব, ফোন দিয়েছি বলার জন্য আজকে হয়তো কাজ শেষ হয়ে যাবে। বিকেলের দিকে টিকিট কনফার্ম করে রাখিস, আজকে রাতে আমরা ব্যাক করব। আজকে তোমাদের কাজ শেষ হবে না, কাজ শেষ হবে আগামীকাল। আগামীকালকে ব্যাক করবে। না না না, কাজ আজকে শেষ হয়ে যাবে, তুই টিকিট কনফার্ম কর। বাবা তুমি বুঝতে পারছো না, আজকে কাজ শেষ হবে না মানে শেষ হবে না। তোমাদের কাজ কালকে শেষ হবে, কালকে টিকিট কনফার্ম করা আছে, কালকে তোমরা ব্যাক করবে। আর বারবার ছেলেকে ফোন করে এভাবে প্রাইভেসি নষ্ট করবে না। কেমন বাবা তুমি? বারবার ছেলেকে ফোন দাও, বুঝতে পেরেছো? কালকে টিকিট কনফার্ম করা আছে, তোমাদের কাজ কালকে শেষ হবে। আজকে রেস্ট নাও, কালকে কাজ শেষ করে বাসায় ফিরবে। বাই। বলেই ফোন কেটে দিল সাদাফ। হুমায়ুন রহমান ফোনটির দিকে তাকিয়ে রইলেন। অবাক নয়নে বুঝতে চাইলেন ছেলে কি বোঝাতে চাইল। ছেলে আগে থেকে জানে কাজ শেষ হবে না, নাকি ছেলে চাচ্ছে কাজ কাজ শেষ হবে না, কালকে শেষ হবে। এদিকে ফোন কেটে সাথে সাথে বিছানা থেকে নেমে পড়ল সাদাফ। দেখলো নূর কাপড় চোপড় নিয়ে যায়নি, কারণ কাপড় চোপড় সাদাফের কাছে আলমারির ভেতরে ব্যাগেই রেখেছিল। সাদাফ উঠে আলমারির সামনে গিয়ে নতুন ব্যাগগুলো বের করলো। সেখান থেকে বের করলো নতুন একটি শাড়ি, পেচিকোট ব্লাউজ। হঠাৎ করে মনে পড়লো আরও আরেকটি ব্যাগ আছে। সেখান থেকে একটি ম্যাচিং ইনার বের করে একসাথে করে ওয়াশরুমে দরজা নক করতে লাগলো। নূর ওয়াশরুম থেকে সাড়া দিল। সাদাফ বলল, তুই তো কাপড় চোপড় তোয়ালে কোনো কিছু নিয়ে যাসনি, এমনি ঢুকে গিয়েছিস। দরজা খোল, কাপড় নে। নূর সরল মনে দরজা খুলে সাদাফের দিকে হাত বাড়িয়ে ফেললো। নূর ভয় পেয়ে গেল হাত ধরাতে, শুধু হাত দেখা যাচ্ছে নূরের। দরজা আড়ালে দাঁড়িয়ে বলল, এরকম কেন করছেন? হাত কেন ধরেছেন? কাপড় চোপড় দিন বলছি। মৃদু হাসলো, হেসে বলল, তোর চেহারা না দেখে কাপড় চোপড় কি করে দিব? প্লিজ ড্রেস দিন, দিয়ে দিন। এখন আমি চেহারা দেখাতে পারবো না। কেন, কেমন করেছিস তুই? চেহারা দেখাতে পারবি না? এই কথা তো আমার বলা উচিত। আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমি চেহারা দেখাতে পারবো না কাউকে। সবাই জানবে আমার ভার্জিনিটি তুই ছিনিয়ে নিয়েছিস। এখন চেহারা দেখা, কাপড় চোপড় নে। ছি, আপনার মাথায় শুধু সারাদিন এসব কথাবার্তাই ঘুরে। কি করেছি আমি রাত্রেবেলা যে আপনি চেহারা দেখাতে পারবেন না? বলে আরো একটু উকি মেরে দরজার কোনায় চেহারা বের করলো নূর। সাদাফ সাথে সাথেই নূরের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, বেগম নূরজাহান, আপনি আমার শাহজাদা সেলিমকে রেখে একা একা গোসল করতে পারেন না, এটা ঘোর অন্যায়।
ঘোর অপরাধ। বলেই নূরের কিছু বলবে বা কোনো রিয়াকশন দিবে তার আগে সাদাফ দরজার ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে নূরের দিকে তাকিয়ে বলল, এভাবে গোসল করছিস কেন? চাদর যে ভিজালি, এটা কে দেবো এখন? চাদর রেখে তো গোসল করতে পারতে। নূর লজ্জার সাথে সাথে চোখ নিচু করেও ফেলল। পুরো শরীর জগৎ হবে জুবে জুবে হয়ে পানির চাদর ভিজে একাকার, যেন নূরের শরীরের অবয়ব সম্পূর্ণ দেখা যাচ্ছে। নূর কোনো মতে নিজেকে ঢেকে আড়াল করে ফ্লোরে। গোসল করতে এসেছেন, চুপচাপ গোসল করেন, আর একটা বাজে কথাও বলবেন না। নূরের সাথে সাথে চোখ গেল সাদাফের হাতের দিকে। এতগুলো শাড়ি, ব্লাউজ, পেটিকোট একসাথে, একটি নতুন ইনার যার ট্যাগ এখনো লাগানোই আছে। তার মানে এই লোক তখন ইনার কিনতে গিয়েছিল। ছি! লজ্জায় নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো, বলল, এগুলো আপনার হাতে কেন? আর এগুলো আপনি কেন এনেছেন? সাদা বুঝতে পারলো নূর কেন লজ্জা পাচ্ছে। আরেকটু সামনে গিয়ে ধরে বলল, তাহলে কি এগুলো ছাড়াই পড়বে? অবশ্য নট ব্যাড। তুই যদি শুধু শাড়ি পেঁচিয়ে আমার সামনে আসিস, আমার কোনো আপত্তি নেই। আমি শুধু শুধু ম্যাচিং করে ব্লাউজ, ইনার, পেটিকোট এগুলো আনতে গিয়েছিলাম। আমার উচিত ছিল শুধু শাড়ি আনা। তুই আমার সামনে শুধুমাত্র শাড়ি পেঁচিয়ে থাকবি, তাতে বরং আমার লাভ হতো। ভুল করে ফেলেছে, এগুলো তোর জন্য নিয়ে এসে। ঠিক আছে, এগুলো ভিজিয়ে দিচ্ছি, তুই আর পড়তে পারবি না। বলেই যেই ভিজাতে যাবে অমনি নূর সাদাফের হাত ধরে ফেললো। সাদাফের হাত ধরতে গিয়ে নূর নিজের গায়ের চাদরটিও ছেড়ে দিল, যার কারণে চাদরটি নিচে পড়ে গেল। সাদাফ হা করে তাকালো নূরের দিকে। নূর বুঝে উঠতে পারলো না কি থেকে কি হয়ে গেল। জোরে জোরে চিৎকার করে উঠলো নূর। সাদাফ সাথে সাথে ওর মুখ চেপে ধরে বলল, চুপ কর, চুপ কর। পাশের ফ্ল্যাটে সবাই জেনে যাবে কিছু একটা হচ্ছে। আর এইভাবে আমার উপর অত্যাচার না করলে হয় না। আর এত চিৎকার করার কি আছে? কাল এমন কি আছে যে আমি দেখিনি? আর নতুন করে কি দেখব? ছোটবেলা থেকেই দেখছি। আমার সামনে না হলেও 1000 বার গোসল করেছিস, হাজাতে ঢং করছিস কেন? চুপ করুন, তখন ছোট ছিলাম আমি। বলেই নূর অন্যদিকে ঘুরে নিজেকে আড়াল করতে চাইলো। সাদাফ সাথে সাথে নূরকে জড়িয়ে ধরলো, নূরকে লজ্জা হাত থেকে বাঁচানোর জন্য। তারপর ধীরে ধীরে কানের কাছে মুখ নিয়ে বলল, তুই তখন আমার থেকে 10 বছরের ছোট ছিলে, এখনও তুই আমার থেকে 10 বছরের ছোট। তাই লজ্জা পেতে হবে না, আমার বুকে থাক। আর এইভাবে আমাকে অত্যাচার করিস না। রাতভর পরিশ্রম করে আমি ভীষণ টায়ার্ড। তুই ইচ্ছে করে আমাকে দিয়ে ওভার ডিউটি করাতে চাইছিস এইভাবে আমার সামনে দাঁড়িয়ে। নূর ভয় পেয়ে বলল। মানে? সাদাফ দুষ্ট হেসে বলে, মানে বোঝাচ্ছি। কি মানে বোঝাইলো ভাই? আমি তো বলতে পারি না। ওয়াশরুম থেকে চিৎকার আওয়াজ পাওয়া যাচ্ছে। সাদাফ বারবার বলছে, চুপ কর, পাশে ফ্ল্যাটে সবাই জেনে যাবে। সামিয়া বেগম, নরিন আফরোজ ডাইনিং রুমে বসে কথা বলছে। সামিয়া বেগম বলে, ভাবি ওরা কি আজকেও আসবে না? শুনলাম ভাই নাকি ফোন করে বলেছে আজকে আসতে পারবে না, আগামীকাল আসবে। তাহলে কি নূর আজকেও থাকবে সাদাফের বাসায়? আফরোজ বললেন, হয়তো যেহেতু তারা আগামীকাল সন্ধ্যার পর আসবে, সাদাফ হয়তো একেবারে আগামীকালকেই নূরকে দিয়ে যাবে। আর আমি কি ওদের স্বামী স্ত্রীর মাঝে কথা বলতে পারি বল? নরিন আফরোজ সামিয়া বেগমের দিকে তাকিয়ে হঠাৎ করে বললেন, আমি সাদাফের জন্য যেমন মেয়ে চেয়েছিলাম, নূর একদম সেরকম। তুই তো জানিস আগে থেকেই আমি সাদাফের জন্য নূরের কথা ভাবছিলাম, কিন্তু ওদের মধ্যে যে কোনো সম্পর্ক আছে তা আমি জানতাম না। আচ্ছা, তুই সাইমনের জন্য কেমন বউ খুঁজছিস? প্রত্যেকটা শাশুড়ির তো একটা স্বপ্ন থাকে যে কেমন হবে ছেলের বউ। তোর ভেতরে তেমন কোনো স্বপ্ন আছে? তুই তোর ছেলের বউয়ের ভেতরে কেমন গুণ খুঁজছিস? সামিয়া বেগম ভাবতে লাগলেন, এমন না অনেক কিছু চাহিদা আছে বউয়ের প্রতি। উনি ভাবছেন এই ছেলের জন্য বউ কিভাবে পাবে। একটা কাজও যদি নিজ থেকে করতে পারে না, ঠিকমতো লেখাপড়া করে না, কিছু তো নেই, ঠিক নেই। বউ পেলে তো বেশি। পরে আমতা আমতা করে বলল, আসলে ভাবি আমার না রিমার মতো বউ খুব পছন্দ। দেখো না রিমা কাজে কর্মে সব দিক থেকে কত নিপুণ, কত সুন্দর। আর সাইমনটা কেউ আঙ্গুলের ডগায় নাচাতে পারে। আমার এমন একটা বউ দরকার যে সব কিছুতেই পারফেক্ট থাকবে আর সাইমনকে আঙ্গুলের ডগায় নাচাবে, না হলে বাদর ছেলে ভালো হবে না।
নরেন আফরোজের ঠোঁটে খেলে গেল একটু মুচকি দুষ্ট হাসে। যাক, একজন তো পেয়েছে, আর কোনো সমস্যা নেই। সামিয়া বেগম আর উনি মিলে বাকি সব সমস্যার সমাধান করে ফেলবেন। সব সিদ্ধান্ত কি বাড়ির পুরুষরা নেবে নাকি? এরপর থেকে ওনারাও সিদ্ধান্ত নেবেন। এমনি এমনি বেশি আসছে নাকি বাড়িতে শুধু কাজ করার জন্য আর সন্তান জন্ম দিয়ে লালন পালন করার জন্য, যাদের উপরে কোনো অধিকার খাটাতে পারবে না, সিদ্ধান্ত নিতে পারবে না। এদিকে রিমা মোবাইলের দিকে তাকাচ্ছে। আজ একবারও সামন ফোন করেনি। ঘটনা কি? এই পাগল তো বারবার ফোন দিয়ে মেসেজ দিয়ে ডিস্টার্ব করতেই থাকে, কিন্তু আজ কেন ফোন দিচ্ছে না? রিমা কতক্ষণ আমতা আমতা করে মোবাইলে হাতে নিয়ে কিছু একটা ফোন দিবে কি দিবে না বারবার ভাবতে লাগলো। ফোন দিয়ে ফেললো। রিংয়ের পর রিং বেজে যাচ্ছে। মোবাইলটা সাইলেন্ট। সাইমন পড়তে বসেছে, তাই মোবাইলের দিকে খেয়াল নেই। এদিকে মোবাইলের দিকে তাকে হতবাক হয়ে গেল রিমা। আরেকবার ফোন দিল, দেখলো সাইমন ফোন ধরছে না। ফোনটি টেবিলে রেখে চুপচাপ চিন্তায় বসে পড়লো রিমা। কি হয়েছে ছেলের? ফোন ধরছে না কেন? এদিকে দুজনেই শাওয়ার নেওয়া শেষ। দুপুরে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। সাদাফ জানে নূর কিছু রান্না করতে পারে না, তাই সাদাফ অ্যাপ্রনটা শরীরে জড়িয়ে বেঁধেই কিচেনে চলে গেল রান্না করার জন্য। ওর পেছন পেছন গিয়ে নূর বলল, আমি কি কোনো সাহায্য করতে পারি আপনাকে? সাদাফ পেছন দিয়ে তাকিয়ে বলল, নূরজাহান বেগম, আপনি চুপচাপ বসে থাকবেন। এটি আমার জন্য সবচেয়ে বড় সাহায্য। আপনাকে যদি কাজ করতে বলি, সে কাজ গোছাতে গোছাতে আবার আমার 2-3টা বেঁচে যাবে। জি না, আমি নাস্তা তৈরি করতে পারি। গত পরশু তো তৈরি করেছিলাম। বলল নূর উচ্ছ্বসিত হয়ে। তাই কোনো সমস্যা নেই, পরে করবেন। আজকে আপনার সাহায্যে সেলিম আপনাকে রান্না করে খাওয়াবে। বলে সাদাফ সবজি বের করে কাটতে শুরু করলো। একটি বাটিতে কিছু মাংস ভিজিয়ে নিল। মাংস আর সবজি রান্না করবে, এর বেশি কিছু রান্না করবে না। রাইস কুকারে ভাত ছড়িয়ে দিল। নূর অবাক হয়ে দেখতে লাগলো সাদাফের কাজ কতটা নিখুঁত, কতটা পারফেক্ট। বলল, আপনি এত সুন্দর করে কাজ করতে পারেন? জি, আমি সব কাজ অনেক সুন্দর করে নিখুঁতভাবে করি। আর কি কি কাজ আপনি খুব ভালো করে করতে পারেন? সরল মনে জানতে চাইল নূর। কেন, কাল দেখেননি কি কি কাজ আমি নিখুঁতভাবে সুন্দরভাবে করতে পারি? প্রয়োজন হলে আরেকবার ডেমো দেখাই। কি যেন ডেমো দেখবেন? কি দেখিয়েছেন গতকাল? পরক্ষণে মনে পড়লো গেল রাতের কথা। নূর সাদাফের দিকে তাকিয়ে বলল, ছি, আপনি সবসময় এরকম কথা বলেন কেন? আমার কি লজ্জা লাগে না? সাদাফ নূরের দিকে ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে তাকিয়ে বলল, লজ্জা কি ভাঙতে পারেনি বেগম নূরজাহান? তাহলে তো আপনার সাহায্যে সেলিম ব্যর্থ হয়েছে। চলুন এবার লজ্জা ভেঙে দেব। নূর লজ্জার সাথে সাথে চিৎকার করে উঠল, খবরদার এখানে আসবেন না। রান্না করুন, খুব ক্ষুধা পেয়েছে আমার ভীষণ। প্রায় ঘন্টাখানেকের মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেল। রান্নার স্বাদ টেস্ট করার জন্য নূর তাড়াতাড়ি হাড়ির কাছে আসতে সাদাফ চিৎকার করে উঠল। সাদাফ বলল, নূর, হাড়ির কাছে এসছিস কেন? আমি মাংসটা একটু ট্রাই করব। ওখানে বস, আমি পার্টিতে দিচ্ছি। পাগল নাকি, এসছিস কেন? এক বাটিতে 2 টুকরো মাংস দিয়ে নূরকে বলল। ট্রাই করে দেখ কেমন হয়েছে। নূর ধোয়া ওঠা মাংসে কিছুক্ষণ ফু দিয়ে ঠান্ডা করে মুখে নিয়ে যেন বোকা হয়ে গেল। এত মজা একটা পুরুষ মানুষ কি করে রান্না করতে পারে? নূর তো এত মজা করে কখনোই রান্না করতে পারে না। মজা করে কি, নূর তো রান্নাই করতে পারে না। দুপুরে খাবারের পর্ব শেষ করে বারান্দায় দাঁড়িয়েছিল সাদাফ, সিগারেট ধরিয়েছিল বারান্দায়। নূর রুম থেকে দেখছে সাদাফ বারান্দায় দাঁড়িয়ে আছে। বারান্দার কাছে আসতে সিগারেটে কড়া ধোয়ার গন্ধে নূরের কাশি উঠে গেল। সাথে সাথে সিগারেটটি নিভিয়ে বলল, এখানে এসছিস কেন? রুমে যা, এখানে আসলে তো কাছে উঠে যাবে। না সমস্যা নেই, আপনি একা একা দাঁড়িয়েছিলেন তাই এসেছিলাম। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, কাছে কমেছে? হ্যাঁ কমেছে। তারপর নূর বলল, আচ্ছা চলুন আমরা বিকেলে কোথাও ঘুরে আসি। পাগল, বিকেলে কে করতে যাবে? আমি এখন ঘুমাবো, রেস্ট নেব। রেস্ট নেবেন কেন? চলুন না বেরিয়ে আসি, এসে তারপর রাতের বেলা ঘুমাবেন, রেস্ট নেবেন। বলল নূর একটু থেমে, আবার বলল, আর বিকেলে কে ঘুমায়? যারা রাতভর কামলা খাটে তারা বিকালে ঘুমায়। আপনি কি কামলা খেটেছেন নাকি? মনে করিয়ে দিব কি কামলা খেটেছে? রাতে খুশি হোস নে? ঠিক আছে, আজকে আরো বেশি পরিশ্রম করব, দিনভর ঘুমাবো, সন্ধ্যার পর থেকে পরিশ্রম লেগে পড়বো, ঠিক আছে? ছি, আপনি কি আগে এরকমই ছিলেন? এত বাজে কথা আপনার মুখ থেকে কোত্থেকে আসে? হ্যাঁ,
আগে কেন? জন্মের পর থেকে এরকম ছিলাম। আগে বলিনি, আগে তো চাচাতে বলছিলি, আমার আপন বউ ছিলি না। কিন্তু এখন তো তুই জানিস তুই আমার বউ। অরিজিনাল রূপ তোকে দেখাচ্ছি, যাতে বলতে না পারিস আপনাকে আমি চিনতে পারি না। নূর লজ্জা পেয়ে গেল, বলল। থাকেন, আপনি বারান্দায় সিগারেট খান, আমি গেলাম রুমে ঘুমোতে। সাদাব পেছন পেছন হেঁটে আসতে আসতে বলল। আমি থাকতে তুই ঘুমাতে পারবি তুই ভাবলি কি করে? সাথে সাথে নূরের কাঁধে হাত দিয়ে নূরকে ধরে রুম পর্যন্ত নিয়ে আসলো। নূর বলল। কি করছেন? কিছুই করছি না, এখন কিছু করব না, এখন ঘুমাবো। পরিশ্রম যা করার ঘুম থেকে উঠে করব। আমার নূরজাহান বেগম বলেছে আমার পারফরমেন্সে খুশি হয়নি, সন্ধ্যার পর থেকে আমি আরো অধিক পরিশ্রমে নেমে পড়ব। ছি, ছাড়ুন আমায়, খালি বাজে কথা আপনার। এরকম করলে আমি বাসায় চলে যাব, বাবাদের কাছে গিয়ে নালিশ করব আপনার নামে। বলল নূর। সন্ধ্যা 7টা। হুমায়ুন রহমান ও ফজলুর রহমান বসে আছে হোটেল কক্ষে। রহমান রহমান এর দিকে তাকিয়ে বললেন। কাজ তো আমাদের শেষ হয়ে গিয়েছিল ভাইজান, আমরা তো চলে যেতে পারতাম। হুমায়ুন রহমান মনে মনে ভাবলো কি করে বোঝাবে, ছেলে আজ তাকে ফিরে যেতে দিবেই না, আগামীকালকে টিকিট করেছে। তাই ছোট ভাইয়ের সামনে বলল। আমি সাদাবকে বলেছিলাম আমার শরীরটা ভালো লাগছে না, তাই কাল টিকিট করতে। মনে হয় একটু প্রেশার আপ ডাউন হয়েছে, তাই ভাবলাম কালকে টিকিট করি। সে কি ভাইজান, আপনি আমাকে বলেননি কেন? আমি নিজে থেকে এক্ষুনি ওষুধ নিয়ে দিচ্ছি। না না না, সমস্যা নেই, আসার সময় আমি ফার্মেসি থেকে কিনে নিয়ে এসেছি, টেনশন করিস না। এখন একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তুইও তো সারাদিন দৌড়াদৌড়ি করেছিস, জার্নি করেছিস, প্রেশারের জন্য হয়তো এই সময় খারাপ লাগছে। আগামীকালকে চলে যাব ইনশাল্লাহ। ফজলুর রহমান আর কথা বাড়ালেন না। ভাইজান যেহেতু অসুস্থ, সারাদিন জার্নি করেছে, ঘটনা সত্যি কাজও করেছে, তাই ভাবলো রেস্ট নেই, আগামীকাল বিকেলে একেবারেই চলে যাবে। সকালটা আরেকবার ফ্যাক্টরি ভিজিট করে বিকেলের দিকে, যেহেতু টিকিট কনফার্ম বিকেলের দিকে যাবে, সেই জন্য উনিও রেস্ট নিতে শুরু করলেন। এদিকে সামিয়া বেগম আজ পদে পদে খেয়াল করছে রিমাকে। রিমা কিভাবে কথা বলে, রিমা কিভাবে হাসে, কিভাবে কাজ করে, সবকিছু। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল রিমা। সামিয়া বেগম রান্নাঘর থেকে বললেন। রিমা, মা একটু এদিকে আয় তো। ডেকেছিলে ছোট আম্মু? হ্যাঁ, এদিকে আমাকে একটু সাহায্য করতে পারবি? কি হয়েছে ছোট আম্মু, বলো কি করতে হবে? নাস্তাগুলো ভেজেছি একটা ট্রেতে আর একটা প্লেটে নে। এর মধ্যে প্লেটটি রেখে নাস্তাগুলো সার্ভ কর। কফি চুলায় বসানো আছে, আমি কফি ঢেলে দিচ্ছি। সবার জন্য ড্রয়িং রুমে নিয়ে যাবি। ঠিক আছে ছোট আম্মু। বলে ট্রে নিয়ে নাস্তাগুলো ধীরে ধীরে সার্ভ করতে লাগলো, খুব সুন্দর করে নিখুঁত করে কাজ করে মেটে। সামিয়া বেগম এক দৃষ্টিতে তাকিয়ে রইল রিমার দিকে। হঠাৎ করে মুচকি হাসলো, মনে মনে ভাবলো, আমি বাহিরে কেন মেয়ে খুঁজছি? চোখের সামনে এত ভালো একটা মেয়ে আছে আমার এরকম নালায়েক ছেলের জন্য। সামিয়া বেগম মানুষটা খুবই সহজ সরল। উনি জীবনটাকে খুব সহজ এবং স্বাভাবিকভাবে দেখতে পছন্দ করেন। ওনার মনে হলো রিমা যেহেতু বাসায় আছে, তাদের মেয়ে সাইমনের কয়েক বছরের ছোট, আর এত সুন্দর সংসারী একটা মেয়ে, বাইরে কেন বিয়ে হবে? নূরকে তো সাদা বিয়ে করে ফেলেছে, রিমাও যদি বাড়িতে থেকে যায় তবে কত ভালো হবে। সব একসাথে থাকতে পারবে, বাইরে কোনো টেনশন নেই। ভেতরে ভিতরে উনি প্ল্যানও করে ফেললেন, যেভাবেই হোক ভাবিকে পটাতে হবে। রিমাকে সাইমনের জন্য চায়, লাগলে পায়ে ধরে ঝুলেই থাকবে। মনে মনে আরো ভাবল, ভাবির ছেলে মেয়ে দুটাই কত যোগ্য, কত ভালো কাজের, বুদ্ধিমান, বুদ্ধিমতী। আর আমার পেটে হয়েছে দুইটাই নালায়েক, একটা কাজ করতে পারে না, আরেকটা মাথা মোটা। এদিকে ঘুম থেকে উঠতে উঠতে সাদাফ ও নূরের সন্ধ্যা 7টা বেঁচে গেল। অনেকক্ষণ ঘুমিয়েছে, আজকে প্রচুর ক্লান্ত ছিল সাদাফ বেচারা, রাতভর কামলা কেটে ঘুমিয়েছে, তাই তো সেই লেভেলের ঘুম দিয়েছিল। 7টার দিকে ঘুম থেকে সবার আগে উঠলো নূর। প্ল্যান করলো ঘুম থেকে উঠে কফি বানাবে আর নাস্তা বানাবে, যেহেতু দুপুরের রান্না সাদাফ করেছিল। নূর বিছানা থেকে ওঠার সময় সাদাফের ঘুম ভেঙে গেল। সাদাফ চোখ পিটপিট করে তাকিয়ে নূরের হাত ধরে ফেললো, বলল, কোথায় যাচ্ছিস? কফি খাবেন? আমি আপনার জন্য কফি তৈরি করতে যাচ্ছি আর নাস্তা। একা পারবি নাকি আমার আসতে হবে? না না, আসতে হবে না, আপনি উঠে ফ্রেশ হয়ে নিন, আমি তৈরি করছি। এই দুটো জিনিস তৈরি করতে পারে নূর, সাদাফ জানে, তাই বলল।
নূর রান্নাঘরে নাস্তা তৈরি করছে, কিন্তু সাদাফের মন মানছে না। একা একা পারবি কি না সাদাফ তাই রান্নাঘরের দিকে চলে গেল। রান্নাঘরে গিয়ে দেখলো নাস্তা তৈরি সব কিছু রেডি করে ফেলেছে নূর। এই একটি কাজই মোটামুটি ভালোই পারে। শখ করে বাড়িতেও নাস্তা তৈরি করতো। সাদাফ পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নূর সবজিগুলো কেটে ডালের সঙ্গে মাখিয়ে নিচ্ছে, আর কফি আরেক চুলায় হচ্ছে। নূরকে পেছন থেকে জড়িয়ে ধরে নূরের কাঁধে চুমু খেয়ে বলল, আমার নূরজাহান বেগম তো খুব ভালো কফি বানাতে পারে। কফি আর নাস্তা। লজ্জা পেয়ে গেল নূর। আপনি অপেক্ষা করুন, আমি কফি তৈরি করছি। আমি তোকে কতবার উপরে ডাকতাম কফির বাহানায়। বলল, বাহানায়? কফি খাওয়ার জন্য না? না, কফি খাওয়ার বাহানা না করলে কি তুই আসবি? কেন ডাকতেন তাহলে বাহানা করে? সাদাফ এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বলল, আপনার মনে এইগুলো ছিল? তোকে একটু দেখতে, একটু ছুঁতে, একটু আদর করতে, এগুলো ছিল শুরু থেকে আমার মনে। সব ছেলেদের মনে এগুলোই থাকে। তার প্রিয়তম গার্লফ্রেন্ড স্ত্রীকে দেখলে তাদের মনে শুধু এগুলো চলে, টকবক করে মাথার মধ্যে, শুধু এগুলো চলে। আমি কোনো সাধু সন্ন্যাসী না। এরকম হুড়পড়ে একটা সুন্দরী মেয়েকে আমার কাছে একা পেয়ে আমি ছেড়ে দেব? আমি একটা সাধারণ মানুষ, যে মেয়ের প্রতি আমার ভীষণ দুর্বলতা থাকে, যাকে আমি ছোটোবেলা থেকে ভালোবাসি, তাকে একটু ছুঁয়ে দিতে, একটু আদর করতে বাহানা করে হলেও আমি করতাম। তাতে আমি দোষের কিছু দেখি না। নূর ভেতরে ভেতরে অনেক লজ্জা পাচ্ছে, শিহরণ বয়ে যাচ্ছে পুরো শরীর জুড়ে। সাদাফ এখনো ওর কোমর পেঁচিয়ে ধরে কাঁধে আলতো করে ছোট ছোট চুমু খাচ্ছে। নূর বলল, শুনুন তাহলে, আজকে থেকে কফি বন্ধ। আপনার মতলব আমি বুঝে গিয়েছি। আজকে থেকে আর কফি বানিয়ে দেব না আমি। সাদাফ নূরের কাঁধে ছোট্ট একটি কামড় দিয়ে বলল, আর আমার কোনো বাহানার প্রয়োজন নেই। এখন আমি যখন তখন আদর করতে পারবো। তুই কফি নিয়ে আসিস আর না আসিস, থাকতে হবে আমার কাছে। রহমান ভিড়ায় সবাই সন্ধ্যা একত্রে নাস্তা করছে। সামিয়া বেগম তাকিয়ে আছে রিমার দিকে। এমন সময় সাইমন ধীরে ধীরে ওপর থেকে শার্টের হাতটা গোটাতে গোটাতে নামছে। গতকাল থেকে খুবই সিরিয়াস হয়ে গেছে, লেখাপড়া শুরু করেছে সাইমন। আজ থেকে তো আরো বেশি সিরিয়াস। যখন বড় আম্মু কথাগুলো বলে বুঝিয়েছে তখন থেকে লেখাপড়া ছাড়া আর কিছু বোঝে না। তেমন সারাদিন ফোন হাতে নিয়েও দেখেনি, রিমাকেও ডিস্টার্ব একবারও করেনি। যেন কয়েক মুহূর্তের মধ্যেই সাইমন পুরো বদলে গিয়েছে। সামিয়া বেগম হঠাৎ অবাক হয়ে গেলেন। সাইমন আজ দৌড়ে দৌড়ে নামছে না, খুব ধীরে সুস্থে স্থির সুন্দর করে নামছে। উনি চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, এত দেরি করলি কেন? সাইমনও বলে উঠল, একটু পড়ছিলাম। সামিয়া বেগমের মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। কি বললো ছেলে? পড়ছিল? ছেলের মাথা ঠিক আছে তো? জ্বর টর আসেনি তো? সামিয়া বেগম টেবিলে চায়ের কাপটি রেখে সাথে সাথে উঠে দাঁড়িয়ে সাইমনের কপালে হাত রাখলো। দেখলো যে না, সব কিছু ঠিকঠাকই আছে। বলল, সবই তো ঠিকঠাক, সমস্যাটা কই? মনে মনে রিমা অবাক হয়ে শুনো সাইমনের কথা। এমনিতে তো ও অবাক। রিমা সারাদিন সাইমন ফোন দেয়নি, মেসেজ দেয়নি, তার উপরে নাকি পড়ছিল দিনের বেলা, তো ভাবা যায়। অবাক হয়নি শুধু নরিন আফরোজ। নরিন আফরোজ জানে সাইমন বুঝতে পেরেছে ওর কি করতে হবে। 1 বছরের সময় দিয়েছে, তাই উনি চুপচাপ টেবিলে বসে চা নাস্তা করছিল। সাইমন সামিহা বেগমের এই অবস্থা দেখে বলল, মা কি করছো? কপালে হাত দিয়ে দেখার কি আছে? অসুস্থ হলে তো বলতামই। বললাম তো মা, পড়ছিলাম, সামনে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এজন্য পড়ছিলাম। কথাটা বলে আর চোখে তাকালো রিমার দিকে। রিমা কটমট দৃষ্টিতে তাকিয়েছিল সাইমনের দিকে। রিমা অবাক, আজ সাইমন একটিবারও খোঁজ নেয়নি রিমার। এটা যেন মানতে পারছে না, ইগো হার্ট হয়েছে রিমার। সাইমন হু হা কিছুই করলো না, চুপচাপ সোফায় বসে পাকোড়া হাতে নিয়ে খেতে লাগলো। আরেক হাতে কফি মগ হাতে নিয়ে খেতে লাগলো। রিমা যেন সামনে নেই এমনভাবে চুপচাপ নিজের দিকে তাকিয়ে খাচ্ছে। রিমার আর সহ্য হচ্ছিল না, কিছুই সহ্য হচ্ছিল না। কেন হঠাৎ করে এভাবে ইগনোর করছে বুঝতে পারছেন না রিমা। নরিন আফরোজ সবাই খেয়াল করছেন রিমার অভিব্যক্তি, এমনকি সাইমনের আচরণ সবাই বুঝতে পারছেন। নরিন আফরোজ চুপ করে শুধু অবলোকন করলেন দুজনের কর্মকাণ্ড। চুপচাপ নাস্তা করতে লাগলেন। এদিকে নূরের নাস্তা বানানো শেষ। বেলকুনিতে দোলনায় বসলো কফি এবং পাকোড়া নিয়ে। নূরের খুব ভালো লাগছে, আজ নিজ হাতে সাদাফের জন্য কফি আর পাকোড়া বানিয়েছে। নিজের ভেতর কেমন যেন বউ বউ ফিল আসছে। নিজেকে মিসেস সাদাফ মনে হচ্ছে, নিজের সংসার মনে হচ্ছে। খুব ভালো যাচ্ছে দুজনের এই 2 দিনের সংসার। সাদাফ এক দৃষ্টিতে মুগ্ধ নয়নে তাকে আছে নূরের দিকে। হঠাৎ করে সাদাফ বলে উঠল, নূর। নূর কফির মগে চুমুক দিচ্ছিল, ঠিক এমন সময় তাকায়
চমকে উঠল, বলল, কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলতে চাই। কি? আই লাভ ইউ নূর। তোকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। হয়তো তুই কখনো কল্পনা করতে পারবি না, ঠিক এতটাই ভালোবাসি। তোর অনুমানে আসবে না, ঠিক ততটাই ভালোবাসি। আমি জানি এই কথাটি তুই বহু আগে থেকে শুনতে চেয়েছিস, কিন্তু আমি বলিনি। আজকে বলছি, এখন বলছি, তোকে আমি ভালোবাসি নূর, ভীষণ ভালোবাসি। এই আকাশ বাতাসে পৃথিবী আল্লাহকে সাক্ষী রেখে তোকে আমি বলছি, আমি তোকে ভীষণ ভালোবাসি নূর। তুই যদি আমার কাছে না থাকিস, আমার থেকে দূরে কোথাও সরে যাস, আমার হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যাবে, ঠিক এতটাই ভালোবাসি। তুই যদি আমার চোখের সামনে না থাকিস, আমার দৃষ্টির শক্তি অন্ধ হয়ে যাক, ঠিক এতটাই ভালোবাসি। পাগলের মতো ভালোবাসি, পাগলের মতো ভালোবাসে, বুঝিস? পাগলের মতো ভালোবাসা বুঝিস? যে শুধু ভালোবাসে আর কিচ্ছু বোঝে না। আমিও দিন দুনিয়া সামাজিকতার লোকলজ্জা ভয় সবকিছু ত্যাগ করে তোকে শুধু ভালোবাসি। নূরের চোখে পানি চলে এলো। এভাবে সাদাব কখনো নিজেকে নিবেদন করেনি। নূরের কাছে এর আগে বহুবার বুঝিয়েছে, বহুবার ঘনিষ্ঠ অবস্থায় ভালোবাসা বুঝেছে, কিন্তু এভাবে অনুরোধের সুরে, ভিক্ষা স্বরে কখনো সাদাব বলেনি নূরকে ভালোবাসে। কখনো বোঝায়নি নূরকে ছাড়া সাদাফের জীবন চলবে না, নিঃশ্বাস থেমে যাবে, স্পন্দন থেমে যাবে। কখনো বোঝায়নি নূরকে ছাড়া দৃষ্টি দিয়ে পৃথিবীটা অবধি দেখতে চায় না সাদাফ। নূর আর সহ্য করতে পারল না, দু হাত দিয়ে মুখ ঢেকে ফেল। কান্না করতে করতে হিচকি চলে আসলো হঠাৎ করে। এভাবেই ভালোবাসি কথা শুনে নূর অনেকটা ইমোশনাল হয়ে গেল। সাদাব বলে উঠল, এই নূর, পাগল হয়েছিস তুই? কাঁদছিস কেন? তুই তো আমার মুখ থেকে কতবার ভালোবাসা শুনতে চেয়েছিলে। আমি তো আজকে ভালোবাসার স্বীকারোক্তি দিলাম। আজকে তোর খুশি হওয়ার কথা। তুই কাঁদবে জানলে তো আমি কখনোই ভালোবাসি বলতাম না। সাদাব উঠে এসে নূরের সামনে দাঁড়িয়ে নূরকে জড়িয়ে ধরল। নূর সাদাফের কোমর জড়িয়ে পেটের মধ্যে মুখ গুজে দিয়ে নাক খুঁজতে লাগলো। সাদাফ নূরের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, পাগলি, আমি যে তোকে ভালোবাসি এটা জানাতে হবে না? বলেই সাদাফ নূরের মুখটা তুলে দুই আঙুল দিয়ে নূরের চোখের পানিগুলো মুছে দিয়ে তাকিয়ে রইল নূরের দিকে। এখনো টলমল করছে চোখের পানিতে। তারপর বলল, ভুল বলেছি। তোর চোখে যত পানি, অত ভালো হয়তো বাঁচতে পারিনি। সমুদ্রের চেয়েও বেশি পানি তোর চোখে। আমি তো শুধু এক সমুদ্রই ভালোবাসতে পারবো তোকে, কিন্তু তোর তো দুইটা চোখে দুইটা সমুদ্র। এখানে আমি হেরে গেলাম। বলেই নূরের দুই চোখে চুমু খেলো সাদাফ। চুমু খেয়ে কপালে চুমু দিল, গালেও চুমু খেলো। ধীরে ধীরে নেমে এলো ঠোঁটে। ঠোঁট রাখতে নূর খামচে ধরল সাদাফের শার্টের গলা। দীর্ঘ সময় চুমু খাওয়ার পর সাদাফ নূরকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে নূরকে সাথে সাথে কোলে তুলে নিয়ে রুমের দিকে রওনা দিল সাদাফ। ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলল সাদাফ, আমার কোনো দোষ নেই, সব তোর চোখের পানির দোষ। সাদাফ নূরকে নিয়ে রুমে গিয়ে বিছানার কাছে আসতে সাদাফের মোবাইল ফোন বেজে উঠল। নূরকে ধীরে ধীরে বিছানায় বসিয়ে বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে দেখলো হুমায়ুন রহমানের ফোন। ফোনের দিকে তাকিয়ে সাদাফ ফ্রুজরা কুচকালো। নূর মুচকি মুচকি হাসছে। সাদাফের বিরক্ত ভরা চেহারা দেখে সাদাফ বলল, কোথাও নড়বি না, এখানে থাকবি। দাঁড়া, কথা বলে নেই। বলেই ফোনটা হাতে নিয়ে বের করে নিতে চলে গেল সাদাফ। নূরের সামনে বাবার সাথে এভাবে কথা বলা যাবে না, যেভাবে সাদাফ সাধারণত বলে। ফোন রিসিভ করতেই হুমায়ুন রহমান বললেন, তোর জন্য কত কিছু করতে হচ্ছে। মিথ্যে ফেসের নাটক বানিয়ে এখন শুয়ে থাকা লাগছে, অথচ এসেছি বগুড়া একটু ঘুরতাম ফিরতাম, তা না, এখন 7টার মধ্যে দেখ শুয়ে পড়তে হয়েছে কারণ আমি অসুস্থ। সাদাফ মুচকি এসে বলল, তো এমন কি হয়েছে? শুয়ে তো আছো, তোমাকে তো জগিং করতে বলিনি, আরামে শুয়ে আছো, তাতেও সমস্যা? ও আরাম করে শুয়ে আছে তাই না? অসুস্থ রোগীর মতো চুপচাপ পড়ে শুতে হচ্ছে না। একটু হাঁটাচলা করতে পারছি না, একটু কিছু করতে পারছি, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আর তোর খুব খুশি হাসি বলল হুমায়ুন রহমান। সাদাফ এবার সিরিয়াস হয়ে পড়ল, আচ্ছা ঠিক আছে বাবা, এবার ফোন রাখো। আগামীকাল তো চলে আসছো, ছেলের জন্য না হয় 2টা দিন একটু কষ্ট করলে। কেমন করেছো বলো শুনে? আমি তোমার জন্য 2 দিন পরে পরে শুয়ে থাকবো। খুশি এবার ফোন রাখো, আমার অনেক জরুরি কাজ আছে। বলি সাদাফ ফোন রেখে দিল। ফোন রেখে মিটমিট করে হাসছে। ওপাশে রিয়াকশন আর জানার ইচ্ছে
নেই, জানে এই মুহূর্তে বাবা শুধু বকাঝকাই করবে। সাদাফ মুড নষ্ট করতে চাইল না। ভেতরে তার নূরজাহান বেগম তার জন্য অপেক্ষা করছে। দ্রুত ফোন সাইলেন্ট করে ভেতরে ঢুকলো। সাদাফ এগিয়ে সন্ধ্যার নাস্তা শেষ করে 8টা নাগাদ উপরে চলে গেল। সাইমন উপরে যেতেই 15 থেকে 20 মিনিটের মধ্যে হঠাৎ রুমে ঢুকলো রিমা। সাইমন রিমাকে দেখে অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে বলল। তুই আমার রুমে কি করছিস? কেন এসেছিস? রিমা অবাক হয়ে জানতে চাইল। কি করছি মানে? তুমি যখন আমার রুমে যেতে হঠাৎ তখন কি কাউকে বলে যেতে, জিজ্ঞেস করে যেতে? তাহলে আমার কেন জিজ্ঞেস করে আসতে হবে তোমার রুমে ঢোকার জন্য? সাইমন চুপ করে রইল। সাইমন জানে রিমার মন খারাপ, মেজাজ গরম হয়েছে, সারাদিনও খোঁজ খবর নেয়নি। তাই সাইমন এদিক ওদিক তাকিয়ে বলল। না মানে বড় আম্মু বা অন্য কেউ যদি দেখে ফেলে তাই বলেছে। আচ্ছা বল, কেমন আছিস? কি করেছিস সারাদিন? তুই তো চাস আমি যেন তোকে না জ্বালাই, তাই তোকে আজকে জ্বালাইনি। সাইমন নরম কণ্ঠে কথাগুলো শুনেই রিমার কেন যেন মন খারাপ হয়ে গেল। কান্না পাচ্ছে রিমা অনেক, কিন্তু কান্না করতে পারছে না। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। আসলে পৃথিবীর নিয়ম এটাই, প্রিয়জনের কাছ থেকে পাওয়া অবহেলা কেউ সহ্য করতে পারে না, হোক সেটা এক মুহূর্ত বা একদিন। রিমাও যেন সহ্য করতে পারছে না। যে ছেলেটা সারাদিন ওর পেছন পেছন ঘুরঘুর করতো, সেই ছেলে সারাদিন ওর একটি খোঁজও নেয়নি। এমনকি রিমা ফোন দিয়েছে, সেই ফোন ব্যাক পর্যন্ত করেনি। সাইমন উঠে এসে রিমার সামনে দাঁড়ালো। রিমা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই প্রথম রিমা ঝগড়া নয়, চুপচাপ দাঁড়িয়ে আছে। সাইমন একটু মুচকি হাসলো, হেসে 2 আঙ্গুল দিয়ে রিমার থুতনিটা একটু উপরের দিকে তুলে তাকিয়ে রইল রিমার দিকে। রিমার চোখে পানি টলমল করছে, যে কোনো মুহূর্তে নিচে গড়িয়ে যাবে। এদিকে রুমে ঢুকে দেখলো নূর বিছানায় থেকে নামবে। ঠিক এমন সময় তাড়াহুড়ো করে এসে আবারও নূরকে ধরে বলল। বিছানা থেকে নামা যাবে না নূরজাহান বেগম, আপনার সেলিম এখন প্রস্তুত, সব ঝামেলা মিটিয়ে এসেছে। বলেই পকেট থেকে ফোনটা বের করে দেখলো ফোন সাইলেন্ট করে রাখা হয়েছে। তারপর বলল, প্রয়োজন হলে অফ করে রাখবো, তবু নূরজাহান বেগমকে আজকে বিছানা থেকে নামতে দেব না। বলে যে নূরকে ধরতে যাবে অমনি নূর বলে বসল। সরে থাকুন বলছি, নাহলে আমি আমার বাবাদের বলে দেব, নালিশ করবে আপনার নামে। সাদাব মুচকি হেসে সাথে সাথে নূরের শাড়ির আঁচল ধরে টান দিয়ে বলল। বল, তোর বাবাদেরকে কি বলবি? সাদাফ এইভাবে তো শাড়ি খুলেছে। তারপর আর একটু টেনে নূরকে সামনে এনে নূরের বুকে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল। কি বলবি? তোর সাদাফ ভাই তোকে এখানে কামড় দিয়েছে? বল, আর কি বলবি? আচ্ছা এটা বল, গতকাল রাতে সাদাফ ভাই তোকে কিভাবে? আর কথা বলে শেষ করতে পারল না সাদাফ। নূর তার আগে কান বন্ধ করে বলল। চুপ করুন, কিছু বলবো না বাবুদেরকে, প্লিজ চুপ করুন। সাদাফ নূরের দিকে তাকে কিছুক্ষণ দুষ্টু হাসল, তারপর ধীরে ধীরে নূরের কানের কাছে ঝুঁকে এসে বলল। যা খেয়েছে তাকে বল, কোনো সমস্যা নেই। আমি আমার বউকে আদর করবো, সোহাগ করবো, কামড় দেবো, শাড়ি খুলবো, শাড়ি পরিয়ে দেবো, যা ইচ্ছে তাই করবো। দেখি কার বাবার আমাকে আটকাতে পারে। বলে নূরের গালে চুমু খেলো সাদাফ। নূর শিহরণের সাথে সাথে চোখ দুটো বন্ধ করে ফেলল। শরীরে কোথাও যেন ঠান্ডা শীতল স্রোত বয়ে যাচ্ছে নূরের। থর থর করে কাঁপছে নূরের দেহ মন। সাদাফ অস্থির হলো, একটু ঘনিষ্ঠ হয়ে নূরের ঠোঁটের কাছে আসতে হালকা করে একটি চুমু খেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল। কি আছে তোর মধ্যে নূর? তোর থেকে আমি বের হতে পারছি না। এই নেশার ঘোর মনে আমাকে জীবনে ছাড়বে না। কেন তো আসক্ত আমি তোর প্রতি, বলতে পারিস? বলে আবার একটু চুমু খেলো থুতনিতে সাদাফ। নূর কোনো কথা বলতে পারছে না, থর থর করে কাঁপছে, চোখ দুটো বন্ধ করে আছে। সাদাফ আবারও বলল। কেন মনে হয় এক মুহূর্ত তোকে না দেখলে যেন আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে, পৃথিবীর আলো আমার জন্য অন্ধকার হয়ে যাবে। তুই যেন শুধু আমার রক্তে না, আমার রুহের সাথে মিশে গেছিস তুই। এক মুহূর্ত তুই না থাকলে মনে হবে এই রুহ যেন আর থাকবে না, ওরাল দিয়ে কোথাও চলে যাবে। বলে আরো একটু ঘনিষ্ঠ হয়ে নূরের ঠোঁটে গভীরভাবে চুমু এঁকে দিল সাদাফ। নূর যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। খামচে ধরল সাদাফের শার্টের গলা। সাদাফ নূরকে ছেড়ে দিয়ে নূরের হাত দুটো নিজের হাতের বন্ধনে নিয়ে হাতের পৃষ্ঠে চুমু খেতে খেতে বলল। কালকে তো চলেই যাবে। আজকে রাতটা নূর, আজকে রাতটা তুই আমাকে সঁপে দে নিজেকে, আমার কাছে নিজেকে সঁপে দে নূর, প্লিজ। বলেই নূরকে ধীরে ধীরে বিছানায় শুয়ে দিল সাদাফ।
সাইমন রিমার থুতনিটা ধরে মুখটা উপরে তুলে বলল। টাকা আমার দিকে। রিমা তাকালো, চোখ দুটো জ্বলে টয়টুম্বুর, যে কোনো মুহূর্তে গঙ্গা যমুনা ভাসিয়ে ফেলবে। সাইমন বুড়ো আঙুল দিয়ে রিমার চোখে পানিগুলো মুছতে মুছতে বলল। এক বাড়িতে তো আছে, কোথাও কি গিয়েছে? তোর চোখের সামনে আছে, তাহলে এত রাগ করছিস কেন শুনে? নিশ্চয়ই আমি ফোনের সামনে ছিলাম না, থাকলে তোর ফোন অবশ্যই ধরতে পারতাম। বিকেলবেলায় তোর ফোন দেখেছি, তখনই আমি সাথে সাথে নাস্তা খাওয়ার বাহানায় নেমেছি, যাতে তোকে একটু দেখতে পারি। সরাসরি তাকাইনি, কথা বলিনি, কিন্তু আমার দৃষ্টি জোড়া তোর দিকে নিবদ্ধ ছিল। হ্যাঁ, হয়তো সরাসরি দেখিনি, আর চোখে দেখেছে। তুই কি আমায় একটু বুঝতে পারিস নে? আমার নজর, আমার মন কি চাই কিছুই বুঝতে পারিস নে? তোর কি মনে হয় যে ছেলে দিনভর তোর পিছনে ঘুরঘুর করতো, সেই ছেলে হঠাৎ আজকে থেকে বাইরে যাচ্ছে না, বাসায় আছে, অথচ তোকে একবারও ডাকেনি? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি বোঝার চেষ্টা করেছিস? কারণ আমার কাছে আর 1 বছর সময় আছে। 1 বছর পর ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষার ভালো রেজাল্ট করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, তারপর তোর বাবার সামনে গিয়ে দাঁড়াবো। যদিও আমার চাচা বড় আব্বু হয়, কিন্তু তারপরেও তো তোর বাবা। মেয়ের জামাই হিসেবে আমাকে পছন্দ করে কিনা, আমাকে উপযুক্ত মনে করে কিনা, আমাকে তার যোগ্য হতে হবে না? রিমা এবার মুখ খুলে বলল। তোমাকে কি এসব কথা আম্মু বলেছে? সাইমন হাসলো, হেসে বলল। যে বলুক, কথাগুলো তো সত্যি। এই বাড়ির ছেলে হিসেবে আমি ঠিক আছে, টাকা পয়সার অভাব নেই, কিন্তু একটি মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য, শ্বশুর শাশুড়ির সামনে দাঁড়ানোর জন্য, সারা জীবন তোকে মাথায় করে রাখার জন্য আমার কি নিজস্ব কোনো যোগ্যতা আছে? এই মুহূর্তে বিয়ে করে বাবাদের ঘাড়ে ফেলা ছাড়া আমার আর কি যোগ্যতা আছে বল? সাদাব ভাইকে দেখ না, বাড়ি থেকে বের করে দিয়েছে। নিজের গাড়ি, নিজের ফ্ল্যাট, সব কিছু ওনার, কোনো টেনশন নেই, কোনো ঝামেলা নেই। কিন্তু আমি যদি আজ সাদাব ভাইয়ের জায়গায় থাকতাম, আমি কি করতাম? আমার তো সাদাব ভাইয়ের কাছে বা বাবাদের কাছে হাত পাতা ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে রাত বাজে 10টা। বেলকনিতে নূরকে কোলে নিয়ে দোলনায় সাদাব বসে আছে। নূর বারবার নামতে চাচ্ছে, কিন্তু সাদাব ছাড়ছে না, বলছে। যতক্ষণ আমি দোলনায় বসে থাকবো, এইভাবে আমার কোলে বসে থাকবে। সাদাব নূরকে নিজের কোলে বাঁধালো করে বসে জড়িয়ে নূরের কানে ফিসফিস করে বলল। নূর, একটু কথা বলবে? হুম। আমি তো তোকে ভালোবাসি, বললাম। আজকে নয় তুই বলে দে প্লিজ। বল নূর, একবার আমাকে বল ভালোবাসে। নূর লজ্জা পাচ্ছে, আর একটু জোরে সাদাবকে জড়িয়ে ধরলো, যেন সাদাব নূরের চেহারা দেখতে না পারে। নূর চোখ বন্ধ করে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে পড়ল। বাসি তো। সাদাব নূরের কানে কানে ধীরে ধীরে ঘোর লাগা কঞ্চে বলল। বাসিস মানে কি? কি বাসিস? নূর লজ্জাজনক অবস্থায় বলল। ভালো। ভালো কি? পুরোপুরি বল। নূর বলল। উফ, ভালোবাসি 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 ভালোবাসি। হয়েছে এবার? সাদাব জোর করে নূরের হাত ছাড়িয়ে গলাটা সরিয়ে এনে নূরের চোখে চোখ রেখে বলল। সাদাব তোমাকে ভালোবাসে। হয়নি, এভাবে না, আমার চোখে চোখ রেখে বল। নূরের চোখ দুটো যেন বড় বড় হয়ে গেল সাদাফের কথা শুনে। কি বলছে এই লোক? নূর কি নাকি বলবে সাদাব তোমাকে ভালোবাসি? ইহ জন্ম কি সম্ভব? এই কথা বলার আগে নূর মরে যাবে না লজ্জায়? উনি কি বলছে না? লজ্জা পায় নূর। নূর কোনো মতে আমতা আমতা করে বলল। প্লিজ আমায় ক্ষমা করুন, আমি এইভাবে আপনাকে বলতে পারবো না, আমার মুখ দিয়ে আসবেই না। প্লিজ একবার বল, চোখ বন্ধ করে একবার বলে ফেল, তারপর আর জিজ্ঞেস করবো না। তারপর তো যেভাবে ইচ্ছা হয় সেভাবেই ডাকবে। প্লিজ একবার বল সাদাব তোমাকে ভালোবাসে। নূর চোখ জোড়া বন্ধ করে ফেললো, আমতা আমতা করছে, কোনভাবে মুখ দিয়ে বের হচ্ছে না। অনেক চেষ্টা করছে নূর, বলার চেষ্টা করলো। সাদাব ভাইয়া। আবার ভাই? না না, সরি, আরেকবার বলছি। তোমাকে সাদাব ভালোবাসি বলে চুপ হয়ে গেল দুই। নূর লজ্জায় 2 হাত দিয়ে চোখ জোড়া ঠেকে ফেলল। নূরের ছোট ছোট তিত্তির করে কাঁপছে। সাদাব তাকে রইল সদ্য ভালোবাসি বলা তিত্তির করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে কাল বিলম্ব না করে সাথে সাথে সাদাব আঁকড়ে ধরল নূরের ঠোঁট জোড়া। কিছুক্ষণ পর নূরকে ছেড়ে দিয়ে নূরের দিকে তাকিয়ে বলল। আমি তোমাকে ভালোবাসি নূর, ভীষণ ভালোবাসি। শুনছো আমার নূরজাহান বেগম, তোমার সেলিম তোমাকে ভীষণ ভালোবাসে। বলেই নূরকে জড়িয়ে ধরল। নূরও সাথে সাথে আঁকড়ে ধরল সাদাফের গলা। পরের দিন ঘুম থেকে উঠতে উঠতেই নূরের অনেক দেরি হয়ে গেল, প্রায় 11টা। অনেক রাত পর্যন্ত ওরা জেগেছিল, গল্প করেছে। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে ভোরবেলার দিকে বলতে পারবে না রুম। নূর এখনো ঘুমের ঠুরু ঠুরু অবস্থা, চোখ যেন মেলে তাকাতেই পারছে না। সাদাফ ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে রুমে এসে দেখলো নূর এখনো
চোখ খোলার চেষ্টা করছে। নূর কোনো রকমে চোখে হালকা একটু খুলে বিছানা থেকে উঠে বসলো। শাড়ির অবস্থা যা, তার কোনো মতে কুচি লেগে আছে, আঁচল পড়েছিল আরেক জায়গায়। নূর সাথে সাথে সাদাফকে দেখে আঁচল টেনে বুকে নিয়ে সুন্দর করে বিছানা থেকে উঠে দাঁড়ালো। সাদাফ তাকিয়েছিল নূরের দিকে, নূরের এলোমেলো চুলের দিকে, এলোমেলো শাড়ির কুচি, সব কিছুর দিকে। শাড়ির প্রত্যেকটা ভাঁজ নষ্ট হয়ে গিয়েছে, সেগুলোর দিকে তাকিয়ে সাদাফ নিজেকে যেন ভাগ্যবান মনে করলো। এরকম একটা সকাল কখনো সাদাফ দেখতে পাবে যেন আগে ভাবতেই পারতো না। খালি মনে হতো যদি না হয় তখন কি হবে। মনে হতো কখনো নূরকে ঘুম থেকে উঠে সকালবেলা নিজের বুকে দেখবে, এই ভাগ্য কি সাদাফের হবে? যদি অবশ নূর বড় হয়ে অন্য কাউকে ভালোবেসে ফেলে, এই ভয়ে ছোটবেলাও বিয়ে করে ফেললো। যদিও নূর এখনো জানে না ছোটবেলার বিয়ের কথা, কিন্তু যদি নূর বড় হয়ে রাজি না হতো তাহলে কি করতো সাদাফ? ভাবতেই বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠলো সাদাফে। না না, আর যাই হোক, এই ভাবনাটা সাদাফ ভাবতে চায় না। নূর জন্ম হয়েছে শুধু ওর জন্য। এই জীবনে শুধু নূর ওর, আর একমাত্র ওরই হবে। কখনো অন্য কোনো কিছু ওদের মধ্যে আসতে পারবে না। নূর সাদাফের জীবনে থাকবে না, এই কথা যেন সাদাফ কল্পনাও করতে পারে না। সাদাফ চা নাস্তা রেখে সাথে সাথে নূরের কাছে এসে দাঁড়িয়ে নূরের সামনে হাঁটু ভেঙে বসলো। বসে ধীরে ধীরে কুচিগুলো সুন্দর করে দিতে লাগলো। কোমর থেকে কুচির গোছাটা ছাড়িয়ে আবার সুন্দর করে গুছিয়ে সুন্দর করে কোমরে গুজে দিল। কুচিগুলো আঁচলটায় হাত দিতেই নূর ধরে ফেললো হাত, বলল, কি করছেন সকাল সকাল? চুপ করে দাঁড়িয়ে থাক, দিনভর শুধু বাজে চিন্তা, আর যা পারিস না তা করতে চাস কেন? শাড়ি আঁচলটা নিয়ে সুন্দর করে ভাঁজ করে আবারও নূরের বুকে দিয়ে দিল। তারপর বলল, এবার ঠিক আছে, তোর এই শাড়ি পরার জন্য হলেও জীবনে আমাকে দরকার, কারণ আমি না থাকলে ঠিকমতো শাড়ি গুছিয়ে রাখতে পারবি না। কী করবো তোর পেছনে পেছনে? শাড়ির কুচি ঠিক করে দাও, বুকের আঁচল ঠিক করে দাও, ঠিক করে দেওয়ার জন্য এগুলো এলোমেলো আপনিই করেছেন, ভুলে যাবেন না। আর সকালে ঘুম থেকে উঠে যখন দেখেছেন আমার শাড়ি বুকের আঁচলের এরকম বেহাল দশা, তখন কেন ঠিক করে দেননি? ফট করে নূর কথাটি বলে ফেলল। হ্যাঁ, এলোমেলো করার জন্য আমাকে দরকার, এগুলো গুছিয়ে দিতেও আমাকে দরকার। আর হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে যখন তোকে আমি এইভাবে দেখেছি, শাড়ির কুচিগুলো খুলে আছে, এখানে পড়ে আছে, বুকের আঁচলটা আরেক সাইডে পড়ে আছে, আমার দেখে খুব ভালো লাগতেছিল। সেজন্য তোকে আমি ঠিক করে দিয়ে যাইনি। আমি বারবার এসেছি, তোকে এভাবে দেখেছি, দেখে আমার ভিতরে কাজ করার জন্য উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সেই উদ্দীপনা নিয়ে আমি আবার রান্নাঘরে কাজ করতে গিয়েছি। হয়েছে খুশি এবার? হাসতে হাসতে কথাগুলো বলল সাদাফ। নূর বলল, ছি, আপনার মাথায় শুধু বাজে চিন্তা। বলেই ওয়াশরুমের দিকে গেল নূর। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে নূরের দিকে। দেখতে দেখতে নূর কেমন যেন একটু বড় হয়ে গেছে। এখন উল্টো অনেক কথাই বলে। আগে তো শুধু ভয় কাঁচোমাচো হয়ে থাকতো, এটাই হয়তো বিয়ের প্রভাব। এখন মুখে মুখে তর্ক করে নূর। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বের হলো নূর। দুজনে মিলে নাস্তা করতে বসলো। সাদাফ বলল, আজকে বিকেলে চলে যাবে। শুনতেই নূর তাকালো সাদাফের দিকে। সাদাফের মন খারাপ, নূরেরও মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, বিকেলে চলে যাবে, এভাবে আর হয়তো দুষ্টুমিষ্টি সংসার করা হবে না। বাবা না থাকলে হয়তো দেখা হবে বাইরে গিয়ে চুপি চুপে। দুজনের মধ্যে ঝগড়াঝাটি মিট না হওয়া পর্যন্ত একসাথে থাকতে পারবে না। নূরের মন খারাপ দেখে সাদাফ বলল, মন খারাপ করতে হবে না, আমি আমার বেগম নূরজাহানকে ঠিকই কোনো না কোনো বাহানায় নিয়ে আসবো আমার কাছে। নূর চোখ তুলে তাকালো সাদাফের দিকে। নূর জানে নিয়ে আসবে, কিন্তু এভাবে তো আর একসাথে থাকা হবে না। খুনসুটির সুন্দর একটি সংসার হবে না। যদি সবকিছু ঠিক হয়ে যায় বাবাদের সাথে, সাদাফ ভাইয়ের সাথে, তাহলে সাদাফ ভাইয়া ওই বাড়িতে চলে আসবে। কিন্তু এই বাড়ির এই স্মৃতিগুলো অনেক মিস করবে নূর, কারণ ওই বাড়িতে কখনো আর দুজন এভাবে এই বাড়িতে যেমন এলোমেলোভাবে থেকেছে সেরকম করে থাকা হবে না। কখনো সাদাফ ভাইয়া ওই বাড়িতে এই বাড়ির মতো রান্না করে সকাল বিকাল খাওয়াবে না। শুধুমাত্র নূরের থাকবে না, সেখানে আরও অনেক মানুষ থাকবে। সাদাফ ভাই সকাল 9টা থেকে 5টা অবধি অফিস থাকবে। নূরের সারাদিন সাদাফের জন্য অপেক্ষায় থাকবে। সন্ধ্যায় যখন সাদাফ ভাই অফিস থেকে ফিরবে, নূর সাদাফ ভাইকে কফি দিবে। সাদাফ ভাই সারাদিনের ক্লান্ত থাকবে, একটু দুষ্টি মিষ্টি কথা বলবে, হয়তো সাদাফ
ঘুমিয়ে যাবে, কিন্তু এখানকার মতো সারাদিন নূরকে মাথায় করে রাখবে না। নূর মনে মনে হাসলো এই চিন্তা। সাদাফ অবাক হয়ে জানতে চাইলো কি ভাবছে বেগম নূর। নূর বলল, না কিছু না। ঠিক আছে, তাহলে খা। একটু পরে গোসল করে ফ্রেশ হয়ে রেস্ট নেবে। বিকেলের দিকে দিয়ে আসতে হবে। বিকেল 5টার মধ্যে হয়তো বাবুরা চলে আসবে। 11টায় বগুড়া থেকে রওনা করেছে, তাই বেশি সময় লাগবে না আসতে। তার আসার আগেই তোকে দিয়ে আসতে হবে। সকালে নাস্তা কমপ্লিট করে নূর বায়না ধরল আজকে নূর রান্না করবে। সাদাব কোনোভাবে রাজি না নূরকে রান্না করতে দিতে। না জানি এই মেয়ে রান্না করতে গিয়ে কি কি করে ফেলবে। সেই সাদাবকে পেছন পেছন ঘুরতেই হবে, তাই সাদাব বলল, কোনো প্রয়োজন নেই নূরজান বেগম, আমি রান্না করব। নূর যথেষ্ট বায়না ধরে রাজি করিয়েই ফেললো রান্না করবে। নূরকে সব শিখিয়ে দিচ্ছে সাদাব। পেছন থেকে নূরকে জড়িয়ে ধরে কি কি সবজি কাটতে হয়, কি করে তরকারি কাটতে হয় সব কিছু শেখাচ্ছে। নূর লজ্জা পাচ্ছে। হঠাৎ করে সাদাফের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, ওই বাড়িতে তো কখনো আপনি রান্নাঘরে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরবেন না। সাদাব নূরের কথা শুনে অবাক হয়ে গেল। বলল, কেন, তুই কি চাস? তুই যখন রান্না করবি আমিও বাড়িতেও তোকে পেছন থেকে এসে জড়িয়ে ধরি, তোকে রান্না শেখাই। নূর হ্যাঁ সূচক মাথা নাড়ল। সাদাফ জানে নূর বাচ্চা মেয়ে, ওর ভেতরে সে বাচ্চা মোটা থাকবে। সাদাফ বলল, অবশ্যই। আমার বেগম নূরজাহান যখন বলেছে, নূরজাহান বেগমের কথা তো ফেলা যাবে না। যখন সবাই ঘুমিয়ে যাবে রাত্রেবেলা, তুই যখন আমার জন্য নুডলস রান্না করে নিয়ে যাবি, আমাদের রোমান্স শেষ করার পর যখন আমার অনেক ক্ষুধা লাগবে, তখন তুই যখন রান্না করবি, তখন আমি পেছন থেকে এসে তোকে জড়িয়ে ধরবো, চুমু খাবো, এখানে ওখানে কামড়ে দেবো। খুশি এবার? নূর মুচকি হেসে মাথা দুলিয়ে হ্যাঁ বোঝালো। সাদাফ নূরের কাঁধে চুমু খেয়ে নূরকে আরেকটু জড়িয়ে ধরে বলল, প্রত্যেকটা মেয়েরই হয়তো এরকম চাহিদা থাকে, বউ যখন রান্না করবে স্বামী পেছন থেকে এসে রোমান্স করবে, বউয়ের পেছনে পেছনে ঘুরবে। কিন্তু আসলে বাঙালির সংসারগুলো এরকম হয় না, তাই না? যৌথ সংসার যেমন, ওই বাড়িতে যখন তুই রান্না করবি আমি টেবিলে বসে থাকবো, আমার মনটা তোর কাছে পড়ে থাকলেও মনে হবে মা আছে, ছোট আম্মু আছে, বাবা আছে, তোর ভাই আছে, আমার বোন আছে। সবার সামনে এসব করা যাবে না, তাই হয়তো চুপচাপ বসে থাকবো, কিন্তু মনটা পড়ে থাকবে তোর কাছে। নূর খুশি হলো। চুপচাপ সব কাজ গুছিয়ে করতে লাগলো। সাদাফ একই ভাবে নূরকে জড়িয়ে ধরে রাখলো, কারণ যখন আবার নূরকে কাছে পাবে তার ঠিক নেই। দেখতে দেখতে এভাবে বিকেল গড়িয়ে এলো। নূরের যাওয়ার সময় হয়েছে। গাড়িতে বসে আছে নূর। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, মন খারাপ? নূরের চোখ টলমলো হয়ে আসলো। মন খারাপ কেন যেন নূরের একটু যেতেই মন চাইছে না এই বাড়ি থেকে, মন চাচ্ছে সাদাফের সাথে থাকবে। সাদাফ বলল, মন খারাপ করিস না, আমি তোকে আবার নিয়ে আসার ব্যবস্থা করব। রহমান বিলায় গাড়ি থামাতে দেখলো হুমায়ুন রহমান ও ফজলুর রহমান মাত্রই বাসায় পৌঁছেছে। এখনো বাড়ির ভিতরে ঢোকেনি। দুজনেই দেখে ফেললো নূর সাদাফের সাথে ছিল। হুমায়ুন রহমান তাকালেন ফজলুর রহমানের দিকে। ফজলুর রহমান জানে যেহেতু সাদাফের সাথে ছিল বাড়ির সবাই মিথ্যে বলেছে, তাহলে হুমায়ুন রহমানও জানতো যেহেতু সাদাফ হুমায়ুন রহমানের কাছে কোনো কিছুই গোপন করে না। নূর গাড়ি থেকে নামতে বড় বাবা ছোট বাবাকে দেখে লজ্জা পেয়ে গেল, মাথা নিচু করে রইল। ফজলুর রহমান বললেন, যাও ভিতরে যাও। নূর চুপচাপ ভেতরে চলে গেল। একবার শুধু তাকালো সাদাফের দিকে। সাদাফ চোখ দিয়ে ইশারা করলো ভেতরে যেতে। নূর ভেতরে চলে গেল। সাথে সাথে গেল ফজলুর রহমানের রুমের দিকে। বাবা একে তো দেখে ফেলেছে সাদাফের সাথে ছিল, দ্বিতীয় যদি জানতে পারে ঠিকঠাক মতো ওষুধ খায়নি, রেগুলার ওষুধগুলো, তাহলে রাগ করবে। সত্যি কথা বলতে নূর প্রেসক্রিপশনের কথা ভুলে গিয়েছিল, তাই টাইম মতো খেতে পারেনি। ফজলুর রহমান হুমায়ুন রহমানের সামনেই সাদাফকে বললেন, তোর সাথে আমার কথা আছে। সাদাফ হুমায়ুন রহমানের দিকে তাকালো, তারপর বলল, ছোট বাবা বলো। ফজলুর রহমান বলেন, কথাগুলো নূরকে নিয়ে। যদি তোর শুনে মনে হয় সব কিছু ঠিক আছে, তাহলে আমার তোদের সম্পর্ক মেনে নিতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে হয় না, নূরের কথাগুলো শুনে তোর একটু অন্যরকম লাগছে, মনের কোথাও খটকা লাগছে, তাহলে আজকে এই মুহূর্তে থেকে তুই নূরকে ভুলে যাবি। সাদাফ অবাক হলো, বলল, ছোট বাবা বলো। দ্বিতীয় অপশনের কথা চিন্তা করে লাভ নেই, ভুলে যাব, সেটা দুনিয়া উল্টে গেলেও সম্ভব নয়। তবে কি বলতে চাও সেটা বলতে পারো। যদি বিষয়টা নূরের সম্পর্কে হয়, জানার অধিকার সবার আগে আমার। এগুলো মুখ ফুটে বলো। সাদাফের বুকের ভিতর কেমন যেন আনসার করছে। এমন কি কথা যে নূরকে ভুলে যাওয়া পর্যন্ত কথা বলেছে ছোট আব্বু?
নিশ্চয়ই বড় ধরনের কোনো কথা হতে পারে। এদিকে নূর ফজলুর রহমানের রুমে এসে ব্যাগ থেকে একটি ফাইল বের করলো, যেখানে প্রেসক্রিপশনটা আছে। প্রেসক্রিপশনটা হাতে নিয়ে হঠাৎ মনে পড়লো ফাইলটা একটু দেখতে। নূর কিছুই জানে না আসলে কি হয়েছিল ওর, তার রিপোর্টে কি আছে। দেখতেই ফাইলটা খুললো। ফাইলটি খুলে যা যা লেখা আছে নূর কিছুই বুঝতে পারছে না। তার রিপোর্টগুলোর গুগল লেন্স দিয়ে ছবি তুলল। ছবি তুলে গুগলে যখন দিল, তখনই রোগের বিবরণ যখন লেখা উঠলো, নূরের হাত থেকে ফাইলটা পড়ে গেল। নূর সাথে সাথে মোবাইলটি হাতে ধরে বিছানায় বসে পড়ল। চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরতে লাগলো, যেন বাকরুদ্ধ হয়ে গেছে নূর। নূরের মুখে কোনো কথা নেই, না কোনো চিৎকার, না কান্নার শব্দ। নূরের চোখ দিয়ে শুধু পানি ঝরছে, কোনো কথা বলতে পারছে না, যেন একদম স্থির হয়ে গেছে। যেমন নদীর পানি একদম স্থির, কোনো ঢেউ নেই, কোনো গতি নেই, কোনো কিচ্ছু নেই, চুপচাপ স্থির হয়ে বসে আছে। শুধু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে নূরের। নূর কখনো মা হতে পারবে না, এটা মানতে নূরের এত কষ্ট হচ্ছে। তাহলে সাদাব ভাই যখন জানবে নূর মা হতে পারবে না, সাদাব ভাই কী করবে? নিশ্চয়ই অনেক কষ্ট পাবে। সারা জীবন নূরের মুখের দিকে তাকিয়ে সাদাব ভাই এই কষ্ট মেনে নিবে। নূর জানে, এটাও জানে তো সাদাব ভাই বাচ্চা কত পছন্দ করে। বলেছিল বাচ্চা আব্বু বলে ডাকবে। সাদাব ভাইয়ের খুব শখ। এখন কি হবে? নূর যে সেই শখ কোনোদিন পূরণ করতে পারবে না। সাদাবের বাবা ডাকার ইচ্ছা কখনোই নূরের মাধ্যমে পূরণ হবে না। কি করে নূর এই অপূরণীয় ক্ষতি মেনে নেবে, যে ক্ষতি কোনোদিনও সাদাবের নূর পূরণ করতে পারবে না? সব কিছু তো ঠিকই ছিল, কত সুন্দর সুখে শান্তিতে যাচ্ছিল দিন। হঠাৎ করে কেন এমন ঝড় নেমে আসতে হলো নূরের জীবনে? নূর শুধু ভাবছে, উপরের দিকে তাকালো। আল্লাহর কাছে অভিযোগ করার ইচ্ছে তো নেই, কিন্তু আল্লাহর কাছে যেন মনে মনে বলছে, আমার সাথে কেন এমন হয়? কেন আমি মা হতে পারবো না? অন্য কোনো অসুখ তো আমায় দিতে পারতো। এই অভিশপ্ত অসুখ আমায় কেন দিল আল্লাহ? যেখানে উপর থেকে দেখলে মনে হবে সুস্থ, কিন্তু ভেতরে ভেতরে ক্ষয়ে যাবে। যখন সবাই জানবে তখন সবাই কত আফসোসের করবে। নূরকে সান্ত্বনা দিবে, কেউ নূরকে অবজ্ঞা করবে, কেউ বাঞ্ছা বলে খোটা দিবে। কি করবে নূর? সাদাব ভাই কি করে মেনে নিবে নূরকে এই কষ্ট? আচ্ছা, সাদাব ভাই যখন বাইরে যাবে, 10 জনের সাথে মিশবে, সবার কোলে বাচ্চা দেখবে, তখন কি সাদাব ভাইয়ের আফসোস হবে না? উনি চাইলে বাবা হতে পারতো নূর, কিন্তু মা হতে পারবে না। তাই সাদাব কোনোদিনও বাবা ডাক শুনতে পারবে না। নূর মুখ বুজে 2 হাত দিয়ে চিৎকার করে উঠল, কিন্তু কেউ শুনতে পেল না নূরের আহত চিৎকার। এদিকে ফজলুর রহমান তাকিয়েছে সাদাফের দিকে। সাদাফ শক্ত হয়ে থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে কেমন যেন ভয় লাগছে সাদাফের। না জানি ছোট আব্বু কি বলবে, কি শোনার জন্য অপেক্ষা করছে। সাদাফ চুপচাপ দাঁড়িয়ে রইল ফজলুর রহমানের দিকে তাকিয়ে। ফজলুর রহমান কোনো ভনিতা করলো না। হুমায়ুন রহমানের দিকে তাকালেন একবার, তাকিয়ে সাদাফের দিকে তাকিয়ে বললাম, নূর যদি কখনো মা হতে না পারে, তারপরে কি তুই নূরকে এখন যেভাবে ভালোবাসছিস সেভাবেই ভালোবাসা আর সম্মান দিয়ে মেনে নিবি? সাদাফ চমকে তাকালো হুমায়ুন রহমানের দিকে, যেন কিছু বোঝার চেষ্টা করছে। 2 ভাই যুক্তি করে সাদাফের সাথে মজা করছে কি না, কিন্তু হুমায়ুন রহমানের চোখ দেখে সাদাফ বুঝতে পারলো না ফান নয়। হুমায়ুন রহমান কি আগে থেকেই জানে কি না ভাবলো সাদাফ। তারপরে ঘুরে আবারও ফজলুর রহমানের দিকে তাকালো, তাকে বলল, কি বললে? আমি কি ভুল শুনলাম? আরেকবার বলো তো, কি বললে? আমি মনে হয় ঠিক মতো শুনতে পাইনি। আরেকবার বলো তো ছোট আব্বু, নূরের কি হয়েছে? ফজলুর রহমানের ভেতরে কান্না যেন দলা পাকিয়ে আসছে, যেন গলার শ্বাস রোধ করে রেখেছে কেউ, বলতে পারছে না। আবারও শক্ত হয়ে বললেন, যদি নূর কখনো মা হতে না পারে, তাহলে কি তুই নূরকে এভাবে ভালোবেসে সম্মানের সাথে আগলে রাখবি, যেমন এখন রাখতে চাচ্ছিস? সাদাফের পা দুটো থেকে যেন মাটি সরে গেল, বা মাথার উপর থেকে যেন আকাশটা কোথাও সরে গেল। সাদাফ শূন্য ভাসছে, আলগা লাগছে সব, যেন নিজেকে স্থির রেখে দাঁড়াতে পারছে না। সাদাফের সামনে থাকা পিলারে সাদাফ শরীরে ভর ছেড়ে দিয়ে পিছিয়ে গিয়ে বলল, কি বললে তুমি? নূর মা হতে পারবে না? কে বলেছে? কোন ডক্টর বলেছে তোমাকে? কে বলেছে, কোন ডক্টর বলেছে সেটা বড় কথা নয়। আমি বলছি, আমার মুখের কথা শোন। তুই কি করবি যদি এ কথা সত্যি হয়? জানতে চাইল ফজলুর রহমান। সাদাফ এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে উত্তর দিল, এখানে আমার কিছু করার না করার প্রশ্ন কোত্থেকে আসে? সবকিছু আগে থেকে যেমন চলেছে তেমনই চলবে।
যেভাবে আমি আগেও নূরকে মাথায় করে রেখেছি, এখন আমি নূরকে মাথায় করে রাখবো। কিন্তু তোমাকে এই কথা কে বলেছে ও মা হতে পারবে না? কোন ডক্টর বলেছে? সাদাফ হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে কান্না কান্না কণ্ঠে বলল, আমার তো কোনো সমস্যা নেই বাবা। নূরের বাচ্চা হোক না হোক আমার তাতে কোনো সমস্যা নেই। তুমি তো জানো আমার শুধু নূরকে দরকার। এই পৃথিবীতে আমার কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু আমার নূরও তো এটা সহ্য করতে পারবে না বাবা। ও তো শুনলে পাগল হয়ে যাবে বাবা। আমি সব কিছু হাসি হাসি মেনে নেব। আমার কাছে এটা কোনো বড় ব্যাপারই না। আমার কাছে শুধু নূর ম্যাটার করে। নূরকে আমি পেয়েছি, আমার পৃথিবীতে আর কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু নূরকে তো বোঝাতে পারবো না বাবা। নূর তো ভেঙে পড়বে। ওকে কে বোঝাবে? আল্লাহ আমাকে কেন কোনো কঠিন অসুখ দিল না বাবা? কেন নূরকে এই সমস্যা দিতে হলো? সমস্যাটা আমারই দিত। আমি বাবা হতে না পারতাম? আমি জানি নূর আমাকে কখনো ছেড়ে যেত না, কিন্তু নূরকে কেন দিতে হলো বাবা? নূর তো ওর এই কমতি সহ্য করতে পারবে না। আমাকে বাবা ডাক শোনাতে ব্যর্থ এই অপূর্ণতা নূর মেনে নিতে পারবে না বাবা। আমি জানি আমার নূরকেও কোনোদিনও সহ্য করতে পারবে না।